তো আজকে আমাদের টপিক তানজানিয়া। অ্যাকচুয়ালি তানজানিয়া একটা ক্রাইসিস দেখা দিয়েছে। আহ, তো শুরু করি। শুভ সন্ধ্যা। প্রথমেই যেটা বলা ভালো, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল এবং এরপর তানজানিয়া। তানজানিয়া সাউথ আফ্রিকার একটা ছোট দেশ, যার রাজধানী হচ্ছে, রাজধানী বা ক্যাপিটাল যাই ভাবেন মানে যাই বোঝেন আপনারা। তো ক্যাপিটালের নাম হচ্ছে দারে সালাম। তো এই যে জায়গাটা, এখানে একটা প্রশাসনের সাথে সিভিল লোকজনের একটা ক্ল্যাশ দেখা গেছে, যেরকম বাংলাদেশে বা নেপালে বা শ্রীলঙ্কায় আমরা দেখেছি পূর্ববর্তী দিনে। ঠিক সেরকমই একটা ক্ল্যাশ দেখা গেছে, এবং এই ক্ল্যাশটায় যেটা হয়েছে যে ওখানকার যে প্রশাসন আছে তারা প্রায় 700 মানুষকে গুলি করে মেরে দিয়েছে। এবং ওরা দাবি করছে যে ওরা কিছুই করেনি এবং কোনো ধরনেরই ক্ল্যাশ হয়নি। কিন্তু ইউএন এবং ইন্টারন্যাশনাল মিডিয়া, আর যাও মিডিয়া ওপেন সোর্সেস আছে বা প্ল্যাটফর্ম আছে মিডিয়ার, তারা সবাই দাবি করছে যে ওখানে এই ক্ল্যাশটা হয়েছে এবং ওখানে প্রায় 700 থেকে 1000 লোকের মৃত্যু ঘটেছে। এবং যে মৃত্যুটার জন্য একমাত্র প্রশাসন দায়ী, কারণ প্রশাসনের গুলি নিহত লোকেদের শেষ করেছে। তো এই যে ইনসিডেন্টটা বেসিক্যালি অফিসিয়ালি ওদের দেশের কোনো মিডিয়া কভার করছে না। তার কারণ কভার করছে না এই কারণেই, কারণ ওদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট আছে বা ওদের যে প্রশাসনিক ডিপার্টমেন্ট আছে তারা কেউ এই জিনিসটাকে স্বীকার করছে না। কিন্তু যেহেতু ইউএন এবং ইন্টারন্যাশনাল মিডিয়া এই জিনিসটাকে বারে বারে দাবি করছে, সেহেতু আমার মনে হলো যে এই জিনিসটার ওপর ভিডিও বানানো উচিত। তো আপনারা দেখছেন দ্য এমবিএ গাই এবং আমি রুদ্র। তো যেটা হয় বেসিক্যালি, ওখানে ইলেকশন হয় অক্টোবর মাসের 29 তারিখ 2025 সালে, এই বছরই ওখানে ইলেকশন হয়। এবং ইলেকশানে ওখানের যে রুলিং পার্টি আছে তারাই জেতে। তো তারা জেতার সাথে সাথে তারা ওখানকার যে লোকাল পাবলিক আছে তারা এই জিনিসটাকে অপোজ এই কারণে করে, কারণ ওখানে ভোট তো হচ্ছে, লোকের ভোট দেওয়ার অধিকার আছে, কিন্তু ওখানে গভর্নমেন্টের অপোনেন্ট কোনো পলিটিক্যাল পার্টি নেই। যেমন আমাদের দেশে একজন রুলিং পার্টি আছে, তাকে ছাড়াও অনেক অপোজিশন পার্টিরা আছে, অনেক মানে প্রচুর, প্রায় 2000-এর ওপরে পার্টি আছে টোটাল দেশ ইন্ডিয়াতে। কিন্তু ওদের দেশে বলছে একটাও অপোজিশন পার্টি নেই। এবার যেই কারণে ওখানকার মানুষ বলছে যে আমাদের ভোট দেওয়ার তো অধিকার আছে, কিন্তু আমাদের চুজ করার অধিকার নেই, যে আমরা কোনো একটা পার্টিকুলার আমাদের মতাদর্শ অনুযায়ী কোনো একটা দলকে চুজ করব, এই অধিকারটা আমাদের নেই। তার কারণ আমাদের এখানে কোনো বিরোধী দলই নেই, যে রুলিং পার্টিতে আছে শুধুমাত্র সেই আছে। তার কারণ দেখা যাচ্ছে যে এটা একটা ন্যাশনাল মিডিয়া রিপোর্ট দিয়েছে ওদের দেশের, যে ওদের যে রুলিং গভর্নমেন্ট আছে তারা ওখানে যে এগেনস্ট পার্টি ছিল, সেই এগেনস্ট পার্টির কর্মকর্তা যারা ছিল তারা নয় জেলে আছে, আর না হলে বেশিরভাগ যারা আছে তাদের ইলেকশনে ভোটে দাঁড়ানোর অধিকার কেড়ে নেওয়া হয়েছে, তো বা ব্যান করা হয়েছে সোজা বাংলা ভাষায়। তো এই কারণে যে সমস্যাটা হয়েছে, ওখানে বিরোধী শূন্য হয়ে পড়েছে পুরো যে স্টেট অফ অথরিটিটা আছে বা বলা যায় পার্লামেন্টটা রয়েছে, ওটা বিরোধী শূন্য হয়ে পড়েছে। এবার বিরোধী শূন্য হওয়ার কারণে লোক বলছে যে আমরা ভোট তো দিতে পারছি, কিন্তু আমাদের কাছে অপশান নেই যে আমরা একে চুজ করব নাকি এর থেকে বেটার তাকে চুজ করব। এই অপশানটা আমাদের কাছে নেই, একজনই রয়েছে এবং তাকেই ভোট দিতে হচ্ছে, এবং সেই সরকারে আসছে বারংবার। তো এটা মানুষ চাইছিল না, এবং যার ফলে মানুষের সাথে প্রশাসনের একটা ক্ল্যাশ হয় এবং মানুষ রাস্তায় নেমে পড়ে, কারণ মানুষ ইলেকশনটাকে বা ইলেকশনের রেজাল্টটাকে অপোজ করছিল। ওখানকার যে বেশি সংখ্যক মানুষ আছে বা মেজরিটি অফ পিপল আছে তারা অপোজ করছিল। তো সেই কারণে ওখানে একটা ইনসার্জেন্সি ক্রিয়েট হয়। এই ইনসার্জেন্সিটা ক্রিয়েট হওয়ার কারণে যেটা দেখা যাচ্ছে, ইন্টারন্যাশনাল মিডিয়া বা আরও আমাদের যেসব ফ্রেন্ড বা নেইবার কান্ট্রি আছে তাদের সাথে ভারতের পরামর্শের ফলে ভারত এটা ক্লিয়ারেন্স পাচ্ছে যে এই যে ক্ল্যাশটা বা এই যে ইন্টারনাল এই ক্রাইসিসটার কারণে যেটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে যে ভারত হচ্ছে তানজানিয়ার সেকেন্ড লার্জেস্ট ট্রেডিং পার্টনার, এবং সেকেন্ড লার্জেস্ট ট্রেডিং পার্টনার হওয়ার কারণে যা এসেনশিয়াল গুডস আছে, যেগুলো ডেলি প্রোডাক্ট, যেগুলো মানুষের প্রতিদিন ব্যবহারের দ্রব্য, এই জিনিসগুলো কিন্তু তানজানিয়া ভারত থেকে পারচেস করে। আর ভারত পারচেস করে হচ্ছে খাবারের মশলা, গোল্ড, যেগুলো খনিজ সম্পদ আছে, বেশি এই ধরনের খনিজ সম্পদ, এছাড়া যেগুলো কিছু মানে খাদ্যদ্রব্য বলা যায় সোজা ভাষায়, ঠিক আছে। এবার
তো এই ধরনের প্রোডাক্ট এটা লেনদেন হয় ভারত এবং এর মধ্যে। কিন্তু তানজানিয়া বেশিরভাগটাই প্রায় 80% বলা যায় তানজানিয়ার মার্কেট 70 থেকে 80% ডেলি গুডসের মার্কেট ভারতের ওপর নির্ভরশীল, এবং ভারতের যে কোনো ধরনের ছোটো ছোটো প্রোডাক্টের কোম্পানি ওখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। মানে ছোটো ছোটো কোম্পানি বলতে টাটা মোটরস থেকে নিয়ে মাহিন্দ্রা, ঠিক আছে, যেই ধরনের কোম্পানি, এবং সবথেকে চিপ ওই কোম্পানিগুলো সবথেকে যে চিপ প্রোডাক্টগুলো সেগুলো ওই দেশের মার্কেটকে একদম বিশেষভাবে ক্যাপচার করে রেখেছে। এবং শুধু যে ক্যাপচার করে রেখেছে তাই নয়, ওখানে লার্জেস্ট যে ট্রেডিং পার্টনার আছে তারা কিন্তু চায়না আছে। আর চায়না ওখানে বলা যায় ভারতের মতোই আধিপত্য আছে, এবং বলা যায় ভারতের থেকে ডবল ইনভেস্টমেন্ট করে রেখেছে অনেক আগে থেকে। ভারত তো হয়তো রিসেন্টলি করেছে বা স্টার্ট হয়েছে ভারতের সাথে তানজানিয়ার এই ট্রেডিং পার্টনারশিপটা স্টার্ট হয়েছে বলা যায় আপনার 2013 থেকে। কিন্তু চায়না অনেক আগে থেকে, প্রায় 2010-এর অনেক আগে থেকে তানজানিয়ার সাথে পার্টনারশিপে ছিল, এবং চায়নার ওখানে একটা মার্কেটে একটা বিশেষ ইনফ্লুয়েন্স আছে। প্লাস চায়না একটা জিনিস আছে যেটা হচ্ছে যে চায়নার কাছে সিকিউরিটিজ আছে। চায়না নিজেদের দেশ থেকে আর্মি নিয়ে যায় এবং ওখানে নিজেদের লোকেদেরকে সিকিউরিটি প্রোভাইড করে, যেটা ভারত করতে পারে না। ভারতের জন্য সিকিউরিটি বলতে লোকাল সিকিউরিটি তানজানিয়ার। এবার লোকাল সিকিউরিটিতে প্রবলেম যেটা হয় এখন, যেমন ওই দেশে ইনসার্জেন্সি প্রবলেম, মানে ইনসার্জেন্ট একটা সিচুয়েশন হয়ে আছে, লোকজনের মধ্যে একটা সিভিল সিচুয়েশন, ওয়ার বলা যায় না বাট একটা সিভিল সিচুয়েশন হয়ে আছে। তো সেই কারণে আমাদের দেশের যারা আছে ওখানে পরিযায়ী শ্রমিক বা বলা যায় পরিযায়ী সায়েন্টিস্ট বা যেসব কোম্পানির মালিক বা যারা রয়েছে পরিবার নিয়ে বসবাস করছে, তারা তো একটা ইনসার্জেন্ট সিচুয়েশনের মধ্যে আছে এবং নিজেদেরকে কোনোভাবে সুরক্ষিত ফিল করছে না। তো এই কারণে ভারত সরকার চাইছে যে যেভাবে হোক যে একটা ডিপ্লোমেসি বা একটা জিও পলিটিক্যাল চুক্তি বা যেভাবে হোক একটা বিদেশ মন্ত্রণালয় দ্বারা কোনোভাবে ওদের ইভ্যাকুয়েশনের একটা প্রসেস ক্রিয়েট করে রাখা হবে, যেই কারণে যদি কখনো এরকম ভবিষ্যতে বা 2-4 দিনে বা 1 সপ্তাহে বা পরবর্তী সময় ওখানে কোনো ইনসার্জেন্ট পরিস্থিতি ঘটে বা ওখানে সরকার চেঞ্জ না হয় বা ওখানে একটা পার্টিকুলার ভালো ঠিকঠাক সরকার না আসে, যার ফলে দেশে শান্তি না ফিরে আসে, তো এরকম পরিস্থিতি যদি ক্রিয়েট হয় বা ওখানে লোক আবার যদি নতুন করে উত্তক্ত হয়, তাহলে ভারত সরকার যেন পুরো ব্যবস্থা রাখছে যে নিজেদের লোকেদের যেন ফিরিয়ে আনা হয়, এবং ওখানে ভারত সরকারের যে ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্টগুলোকে যেন যেন তেন উপায়ে সিকিউরিটির আন্ডারে করা যায়, মানে আমাদের দেশীয় সিকিউরিটির ব্যবস্থার আন্ডারে করা যায়। এটা মানছি যে একটা দেশে থেকে আরেকটা দেশে ইনভেস্ট করা মালপত্রকে কখনোই সিকিউরিটির আন্ডারে করা যায় না বা সার্ভেলেন্সের আন্ডারে করা যায় না। যেমন আমরা দেখেছি পূর্ববর্তী দিনে আফগানিস্তানে যখন তালিবান দখল করেছে তখন ভারতের যেসব ইনভেস্টমেন্ট ছিল সেগুলোরও ক্ষতি হয়েছে। ঠিক সেমভাবে আমরা এই তানজানিয়ায় কিন্তু দেখব, যদি তানজানিয়া একটা সিভিল সিচুয়েশন বা সিভিল ওয়ার পরিস্থিতি ক্রিয়েট হয় বা ইনসার্জেন্ট পরিস্থিতি ক্রিয়েট হয়, তাহলে ওখানেও আমাদের যেসব ইনভেস্টমেন্ট আছে ওয়াটারের জন্য বা বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, হসপিটাল, ইউনিভার্সিটি, রোডস, এগুলোর জন্য ভারত যে ইনভেস্টমেন্টগুলো করেছে সেই ইনভেস্টমেন্টগুলো কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে। তো আজকে এতটুকুই। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। আপনারা যদি এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পেতে থাকেন, এটা কিন্তু একদম কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, এবং যারা ইউপিএসসি বা ডাব্লিউবিসিএসের জন্য প্রিপেয়ার করছো তাদের জন্য একটা খুব ভালো টপিক ছিল। যদি আমার টপিকটা যথাযথ না লেগে থাকে তাহলে যেখান থেকে খুশি তোমরা আরও রিসার্চ করে দেখতে পারো। নাম্বারটা খুবই সামান্য ছিল এবং আমি জানি না আমি কতটা কি ভালো বলতে পেরেছি। যতটা আমি গেন করতে পেরেছি তার উপরেই বললাম। জাস্ট 3-4 ঘন্টা আগেরই নিউজ, এটা একদম কারেন্ট অ্যাফেয়ার্স আছে। তো ভিডিও দেখো, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো, জানাও, একটু আমারও ইনফ্লুয়েন্স আসে বা মোটিভেশন লাগে যে ভিডিও বানাতে, আরও ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও বানাতে। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখো, কারণ যখনই আমি এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও ছাড়বো তখনই যেন যারা জানতে চাও বা অ্যাকচুয়ালি আগ্রহ রাখো তারা যেন তৎক্ষণাৎ নোটিফিকেশান পেয়ে যাও। দ্যাটস অল। তো আমি রুদ্র, আপনারা দেখছিলেন দ্য MBA গাই। তো আজকের মতো শেষ করছি এখানে।